আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আলোচনা করছিলাম আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের 11তম অধ্যায় ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধ, ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, এই অধ্যায়টি। আমরা আজকের এই ক্লাসে টাইপ 2 বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা এই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমাদের এই টাইপ 2 এর প্রশ্নগুলোর মধ্যে দেখো আমরা 40 থেকে 70 নাম্বার পর্যন্ত সিরিয়ালে যেই প্রশ্নগুলো রয়েছে এগুলো সবই কিন্তু কি আমাদের বইতে টাইপ 2 এর প্রশ্ন। আমরা চলে যাব একদম প্রশ্ন নাম্বার 40-এ। 40 নাম্বার প্রশ্নে কি বলা রয়েছে দেখো, বলা হয়েছে যে 40 নাম্বার প্রশ্নে বলা হয়েছে ব্যবসায়ীকে রাষ্ট্রের প্রতি কোন দায়িত্ব পালন করতে হয়। একটা ব্যবসায়ী হিসাবে বা একজন ব্যবসায়ী হিসাবে আমরা রাষ্ট্রের প্রতি কোন দায়িত্বটা পালন করি হচ্ছে নিয়মিত কর ও রাজস্বটা আসলে প্রদান করে দিতে হয়, তাই না? এরপর দেখো মানসম্পন্ন পণ্য উৎপাদন করা, পণ্য প্রাপ্তি সহজতর করা, কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, এটা অন্যান্য পক্ষের প্রতি দায়িত্ব বা বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব। বাট রাষ্ট্রের প্রতি একটা ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম বড় একটা দায়িত্ব হচ্ছে ব্যবসায় থেকে নিয়মিত আয়ের উপরে যে রাজস্ব বা করটা দিতে হয় সেটা সময় মতো দিয়ে দেওয়া, তাই না? আচ্ছা, এরপরে দেখো প্রশ্ন নাম্বার 41-এ কি বলা আছে, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝায়। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝায়? দেখো, মুনাফা অর্জন করা এটা আমার যে কোনো একটা ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য, যে কোনো একটা ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য। বাট এটা কিন্তু আমার সামাজিক দায়বদ্ধতা না। আমার ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা কোনটা? আমার ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা হচ্ছে আমাদের দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, অর্থাৎ দেশে বেকার লোকের সংখ্যা হ্রাস করা, বেকারত্ব হ্রাস করা। এছাড়াও বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করা, যেমন হাসপাতাল প্রতিষ্ঠা করা, শিক্ষাবৃত্তি প্রদান করা, এরকম অনেক ধরনের সামাজিক কাজ রয়েছে। সেই কাজগুলোতে অংশগ্রহণ করাটাও কি আমাদের ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 কোথায় আছে? গ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে গ। ওকে, এর পরের প্রশ্নটায় আমরা চলে যাব। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে আমাদের 42 নাম্বার প্রশ্ন। আমাদের প্রশ্ন নাম্বার 42-এ কি বলা আছে আমরা দেখি। প্রশ্ন নাম্বার 42-এ আমাদেরকে বলেছে রাষ্ট্র, সমাজ, ক্রেতা ও কর্মচারী কোনো না কোনোভাবে কোনটির সাথে জড়িত। দেখো, রাষ্ট্র, সমাজ, ক্রেতা, কর্মচারী, এরা কিন্তু এক একটা আলাদা আলাদা এক একটা পক্ষ, তাই না? এরা সবাই কোনো না কোনো একটা ভাবে কার সাথে জড়িত? এরা কিন্তু কোনো না কোনো একটা ভাবে ব্যবসায়ের সাথে জড়িত। কিভাবে? দেখো, রাষ্ট্র নিজে ব্যবসা প্রতিষ্ঠান ওন করে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে রাষ্ট্রের নিজের। রাষ্ট্রে অনেক ব্যবসা প্রতিষ্ঠান থেকে তারা আয়কর পায় বা রাজস্ব পায় বা কর পায়। সমাজের মধ্যে আসলে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান, বা এই কারণে আমরা ব্যবসায়ীকে বলি হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান। ক্রেতা, আমি একজন ক্রেতা বা ভোক্তা হিসাবে আমাকে অবশ্যই কোনো না কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্যদ্রব্য বা আমার প্রয়োজনীয় ভোগ্য পণ্যটা সংগ্রহ করতে হচ্ছে। এবং একজন কর্মচারী হিসাবে আমি কিন্তু কোনো না কোনো একটা প্রতিষ্ঠানের, কোনো না কোনো একটা শিল্প প্রতিষ্ঠানের বা ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী। হয়তো আমি সরাসরি কোনো কারখানায় কাজ করছি না, বাট কোনো একটা পণ্যদ্রব্য উৎপাদনে কিন্তু কি আমারও কিছুটা ভূমিকা থাকতে পারে, তাই না? তাহলে আমরা এখানে যে 4টা পক্ষের কথা বললাম এরা সবাই কিন্তু কোনো না কোনো একটা ভাবে আমাদের ব্যবসায়ের সাথে রিলেটেড, তাই না? আচ্ছা, 43 নম্বর প্রশ্নে বলেছে পণ্যের বাজার স্থিতিশীল রাখা কোন পক্ষের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা। আমাদের পণ্যের যে বাজারের মূল্য, ওই জিনিসটা কি করা? স্থিতিশীল রাখা, স্থির রাখা, অর্থাৎ দামটা যেন হুট করে অনেক বেশি বেড়ে না যায়, এই জিনিসটা খেয়াল রাখা। এটা কোন পক্ষের প্রতি দায়িত্ব? এটা সমাজের প্রতি দায়িত্ব। কিসের প্রতি দায়িত্ব? সমাজের প্রতি দায়িত্ব। তার কারণ যদি হুটহাট করে পণ্যের দাম বেড়ে যায় তাহলে সমাজের যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু দিন চলাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। কারণ হুটহাট করে পণ্যের মূল্য বৃদ্ধি পাইলেও হুটহাট করে কিন্তু শ্রমিক কর্মচারীর বেতন বাড়ে না, বা হুটহাট করে কিন্তু রিক্সা ভাড়া বেড়ে যায় না, বাস ভাড়া বেড়ে যায় না। অর্থাৎ নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের আয়টা যেমন হুট করেই বৃদ্ধি পায় না, ঠিক সেই কারণে যদি আমার পণ্যের মূল্যটাও
হুট করে বেড়ে যায় তাহলে কিন্তু এটা তার জন্য অনেক বেশি একটা বিপজ্জনক হইতে পারে বা একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। এই জন্য পণ্যের মূল্যটা যেন হুটহাট বেড়ে না যায়, স্থিতিশীল রাখে, এইটা একটা সমাজের প্রতি ব্যবসায়ের একটা দায়বদ্ধতা, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 44 নাম্বার প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলেছে মানসম্পন্ন পণ্য সরবরাহ, মানসম্মত পণ্য সরবরাহ করা ব্যবসায়ের কোন ধরনের দায়বদ্ধতা? একটা ব্যবসা প্রতিষ্ঠান সে ভালো মানের পণ্য বিক্রি করবে, মানসম্মত পণ্য বিক্রি করবে, এটা কার প্রতি দায়বদ্ধতা? এটা হচ্ছে ক্রেতা বা ভোক্তার প্রতি দায়বদ্ধতা। তার কারণ দেখো, তিনি যেই পণ্যটা সরবরাহ করছেন বা তিনি যেই পণ্যটা বিক্রয় করতেছেন, এটা কিন্তু কোনো না কোনো একজন ক্রেতা ক্রয় করতেছেন, কোনো না কোনো একজন ভোক্তা কিন্তু এই জিনিসটা ভোগ করতেছেন। এখন কোনো প্রতিষ্ঠান সে যদি নিম্নমানের পণ্য বিক্রি করে, ভেজাল, নষ্ট বা বাসি পণ্য বিক্রি করে, তার হয়তো বা ব্যবসায়ী হিসাবে যে উদ্দেশ্য মুনাফা অর্জন করা, ওটা তিনি করতে পারবেন, ওটাতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যিনি এই পণ্যটা ভোগ করছেন তিনি কিন্তু শারীরিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এই যে আমার প্রতিষ্ঠানের ক্রেতা বা ভোক্তা, তারা যেন কোনো ধরনের কোনো অসুবিধায় না পড়েন, অন্তত আমার কোনো পণ্য দ্বারা, এই জিনিসটা খেয়াল রাখাই হচ্ছে আমার ক্রেতা বা ভোক্তার প্রতি একটা ব্যবসায়ের দায়বদ্ধতা। এরপরে দেখো আমাদের 45 নম্বর প্রশ্নে বলেছে সরকারকে নিয়মিত কর ও রাজস্ব প্রদান কার দায়িত্ব? এই সরকারকে নিয়মিত কর প্রদান করা, সরকারকে নিয়মিত রাজস্ব প্রদান করা, এটা কিন্তু ব্যবসায়ীদের দায়িত্ব। এখন তুমি বলতে পারো এটা কি সকলের দায়িত্ব না? দেখো, সকলের দায়িত্ব ঠিক আছে, কিন্তু এই যে রাজস্ব, এই রাজস্ব কিন্তু সবাই প্রদান করে না। দেখো, রাজনীতিবিদ, উনার যদি ব্যক্তিগত একটা ইনকাম সোর্স থাকে, ওই ইনকাম সোর্সটা যদি করযোগ্য আয়ের মধ্যে গিয়ে পড়ে, তাহলে সে একটা কর দিতে পারে, আয়কর দিতে পারে, কোনো অসুবিধা নেই। সমাজের সকল শ্রেণী সেও কি করতে পারে, একটা কর দিতে পারে, এটা তো কোনো অসুবিধা। তার যদি ইনকামটা কর সীমা অতিক্রম করে তাহলে কর দিবে। কিন্তু ব্যবসায়ীকেই কি করতে হয়, কর তো দিতে হয় এবং পাশাপাশি তার একটা রাজস্বও কিন্তু দিতে হয়, তাই না? ক্ষেত্র বিশেষে দেখা যায় ওই সকল অর্থের উপরে ডাবল ইনকাম ট্যাক্স পড়ে, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের মালিক যত টাকা আর্ন করলো ওইটার উপর তাকে একটা কর দিতে হচ্ছে। আবার ওই বেতনটা যখন আমি পাইলাম, আমি পাওয়ার পরে যদি এই পুরো বেতন, আমার পুরো সারা বছরের বেতন যদি করযোগ্য আয়ের সীমা অতিক্রম করে, তাহলে কিন্তু আমাকেও আরেকবার কর দিতে হচ্ছে, তাই না? তাহলে এই রাজস্বের কনসেপ্টটা শুধুমাত্র যেহেতু ব্যবসায়ের সাথে যায়, এই জন্য এই প্রশ্নের উত্তরটা কি হবে? ঘ, ব্যবসা প্রতিষ্ঠান। ওকে, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 46 নম্বর প্রশ্নে বলেছে যে কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করা, কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করা ব্যবসায়ের কোন ধরনের দায়বদ্ধতার অংশ? এটা হচ্ছে শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতার অংশ। দেখো, আমি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করি, আমি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করছি, চাকরি করি, তাই না? কিন্তু ওই প্রতিষ্ঠানে কাজের একটা উপযুক্ত পরিবেশ নাই, কাজের একটা সুন্দর পরিবেশ নেই। হয়তো বা আমার কাজ করার জন্য একটা টেবিল দরকার, কিন্তু টেবিল নাই। টেবিল থাকলেও টেবিলটা মনে করো ভাঙা, বা টেবিল থাকলেও ওইটা খুবই নোংরা, ওইটা অপরিষ্কার। মানে একটা কাজের উপযুক্ত ক্ষেত্র বলতে, এখন কাজের উপযুক্ত ক্ষেত্র বলতে এমন না যে আমার ওইখানে খুব লাক্সারি কোনো কিছু লাগবে, ব্যাপারটা এরকম না। আমার কাজের জন্য মিনিমাম যে জিনিসটা দরকার, যে জিনিসটা একদমই না হইলেই না, ওই জিনিসটুকু দরকার। এখন শুধুমাত্র যে বস্তুগত জিনিস দরকার, ব্যাপারটা এমন না। আমার কাজের পরিবেশে আমার যে কলিগ যারা থাকবে, সহকর্মী যারা থাকবে, আমার প্রতিষ্ঠানের যিনি মালিক বা ব্যবস্থাপক থাকবে, তাদের আচরণটাও কি কাজের পরিবেশটা নষ্ট করে দেয় কিনা, ওই জিনিসটাও কিন্তু খেয়াল করতে হয়। এই জন্য কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করা, এটা ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের প্রতি তার একটা দায়বদ্ধতা, যে হ্যাঁ, তারা শ্রমিক কর্মচারীদেরকে একটা উপযুক্ত কাজের পরিবেশ তৈরি করে দিবে, যাতে করে তারা শান্তিতে মনোযোগ দিয়ে তাদের যে কার্যক্রম রয়েছে সেটা করতে পারেন। এরপরে দেখো 47 এবং 48-এর জন্য আমরা একটা উদ্দীপক পড়ব, দেখি উদ্দীপকে আমাদেরকে কি বলে। 47 ও 48-এর জন্য বলা আছে, নিচের উদ্দীপকটি পড়ে 47 ও 48 নং প্রশ্নের উত্তর দাও। জনাব হামিদ খাতুনগঞ্জের একজন ব্যবসায়ী পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেন, বেশি দামে পণ্য বিক্রি করেন, গুদামে নষ্ট পণ্য রাস্তায় ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করেন। দেখো, এই হামিদ নামের এই ভদ্রলোক কতগুলা দুষ্টু কাজ একসাথে করছেন। তিনি হচ্ছে পণ্য মজুত করে
কৃত্রিম সংকট তৈরি করেন, এটা হচ্ছে তার 1 নম্বর দুষ্টু কাজ। এরপরে সে বেশি দামে পণ্য বিক্রি করেন, 2 নম্বর দুষ্টু কাজ। এরপরে গুদামে যে পণ্যগুলো নষ্ট হয়ে যায় ওইগুলো তিনি রাস্তায় ফেলে দিয়ে জনগণের একটা দুর্ভোগ সৃষ্টি করে, এটা হচ্ছে তার 3 নম্বর দুষ্টু কাজ, তাই না? আচ্ছা, তাহলে সে কি কাজ, প্রশ্নে কি বলা আছে 47-এ, উদ্দীপকে উল্লেখিত জনাব হামিদের কর্মকাণ্ড একজন ব্যবসায়ীর কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন না করা, অর্থাৎ সে যে কাজগুলো করলো, উপরে যে কাজগুলো করলো ওই কাজগুলো করার মাধ্যমে সে আসলে কোন পক্ষের প্রতি দায়িত্বটা অবহেলা করলো বা কোন পক্ষের প্রতি দায়িত্বটা পালন করলো না। সে পালন করলো না মূলত সমাজের প্রতি। কার প্রতি? সমাজের প্রতি। কেন? এই যে দেখো, সে যে পণ্যটার কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে পণ্যটা বিক্রি করলো, এতে করে কি তার প্রতিষ্ঠানের থেকে যারা ভোক্তা ছিল বা তার প্রতিষ্ঠানের যারা ক্রেতা ছিল তারা কি সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হইল না? তার মানে কি তাদের প্রতি সে দায়িত্বটা অবহেলা করলো। দেখো, সে গুদামের পণ্য রাস্তায় ফেলে দেয়, তার মানে তার কারখানাটা বা তার গুদামটা যেই এলাকায় আছে ওই এলাকা, ওই অঞ্চল, ওই দেশের মানুষের কি হচ্ছে, চলাচলের সমস্যা হচ্ছে, তাদের পরিবেশ দূষিত হচ্ছে, মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তাদের জীবনযাত্রায় প্রভাব পড়তেছে। তাহলে সামগ্রিকভাবে সে কি করতেছে, সমাজের প্রতি তার যে একটা ব্যবসায়ী হিসাবে দায়িত্ব ছিল ওই দায়িত্বটা তিনি অস্বীকার করছেন বা ওই দায়িত্বটা তিনি পালন সঠিকভাবে করছেন না। 48-এ দেখি কি বলা আছে, বলা আছে একজন ব্যবসায়ীর শ্রমিক কর্মচারীর প্রতি দায়বদ্ধতা হলো, একজন ব্যবসায়ীর শ্রমিক এবং কর্মচারীর প্রতি দায়বদ্ধতাটা আসলে কি? একজন ব্যবসায়ী শ্রমিক কর্মচারীর প্রতি দায়বদ্ধতা পালন করতে পারে সে প্রথমত কি করবে ভাইয়া, সে একটা সুন্দর একটা কর্মপরিবেশ দিবে, তাই না? আচ্ছা, কর্মপরিবেশ তো আমাদের অপশনে নাই, এই কর্মপরিবেশ কি নাই আমাদের অপশনে নাই, তাই না? আচ্ছা, তাহলে কর্মপরিবেশ যদি অপশনে না থাকে তাহলে আমরা একটু দেখি কি কি আছে। হ্যাঁ, উপযুক্ত পারিশ্রমিক দিবে, এটা দিতে হবে। একজন কর্মী যখন প্রতিষ্ঠানে কাজ করবে তখন সে তার কাজের বিনিময়ে উপযুক্ত একটা পারিশ্রমিক চাইবে। দেখা, একটা হচ্ছে উত্তম পারিশ্রমিক আর একটা হচ্ছে উপযুক্ত পারিশ্রমিক। উত্তম পারিশ্রমিক হচ্ছে তার এই পরিশ্রমের মাধ্যমে এর চাইতে বেশি টাকা তাকে দেওয়া সম্ভব না। আর উপযুক্ত মানে হচ্ছে সে যে কাজ করতেছে এই কাজের জন্য অ্যাটলিস্ট তাকে এই টাকাটুকু আমার দিতেই হবে, না দিলে তার উপর একটা জুলুম করা হয়ে যাচ্ছে, না দিলে তার প্রতি একটা অন্যায় করা হয়ে যাচ্ছে। তো তাকে কি করতে হবে, একটা উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, তাকে চাকরির নিরাপত্তা দিতে হবে, তাকে এই নিশ্চয়তা দিতে হবে যে বাবা তুমি তোমার মতো মনোযোগ দিয়ে কাজ করো, তুমি যদি অনেক বড় ধরনের কোনো ইচ্ছাকৃত ভুল না করো তাহলে সহজে তোমার চাকরি চলে যাবে না, অনিচ্ছাকৃত ভুলের কারণে তো কখনোই না। এই নিরাপত্তাটা যদি শ্রমিক কর্মচারীদেরকে দেওয়া যায় তারা কিন্তু কি করতে পারবে, অনেক মনোযোগ দিয়ে কাজ করতে পারবে। এবং শ্রমিক কর্মচারীরা যদি মনোযোগ দিয়ে কাজ করে সেটা কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই ভালো, তার কারণ তখন আমার ব্যবসায়ীরই উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 49। প্রশ্ন নাম্বার 49 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি ভাইয়া, বলা আছে সামাজিক দায়বদ্ধতা পালন নিশ্চিত করে। এই সামাজিক দায়বদ্ধতা পালন করা এটা নিশ্চিত করে, কি নিশ্চিত করে, আমাদের সামাজিক উন্নয়নকে নিশ্চিত করে, প্রতিভার বিকাশ ঘটায় এবং দারিদ্র হ্রাস করে। এন্ড তুমি বলতে পারো ভাই দারিদ্র কিভাবে হ্রাস করে? দেখো, আমরা একটা কনসেপ্ট পড়ি, সেটা হচ্ছে CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। দেখো, এইখানে কি হয়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো সামাজিক উন্নয়নে কাজ করে। তারা হয়তো বা ওই আমরা দেখি যে বন্যা হইলে কোনো একটা এলাকায় ত্রাণ দিচ্ছে, বা আমরা দেখি হচ্ছে বিভিন্ন পাবলিক পরীক্ষার পরে তারা শিক্ষাবৃত্তি দিচ্ছে, এগুলো আমাদের চোখে দৃশ্যমান। এছাড়াও কিন্তু তারা এই যে ক্ষুদ্র ঋণ দান করে ব্যাংকগুলো, এর ফলেও কিন্তু দরিদ্র হ্রাস হয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে আর্থিকভাবে সহযোগিতা করে এনজিওদের সাথে মিলে, এই বিভিন্ন কারণে কিন্তু আমাদের দরিদ্রের সংখ্যা হ্রাস পায়। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 1, 2, 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। এরপর আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 50 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি, বলা আছে মোবাইল কোম্পানির প্রদত্ত পৃষ্ঠপোষকতার ক্ষেত্র হলো, অর্থাৎ মোবাইল কোম্পানি, একটা মোবাইল কোম্পানি সে যদি
পৃষ্ঠপোষকতা করতে চায়, তাহলে সে কোন কোন ক্ষেত্রে এটা করতে পারে? দেখো, সে দারিদ্র্য বিমোচনে কাজ করতে পারে, যেহেতু সে ব্যবসা প্রতিষ্ঠান, সে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা প্রদান করতে পারবে, সে হচ্ছে বৃত্তি প্রদান করতে পারবে, খেলাধুলার উন্নয়ন করতে হবে। দেখো, বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু খেলাধুলার ব্যাপারে তাদের একটা আগ্রহ থাকে। এই কারণে দেখবা বিভিন্ন কোম্পানিগুলো আমাদের বিভিন্ন খেলোয়াড়দেরকে বা খেলার দলদেরকে বিভিন্নভাবে স্পন্সর করে, যাতে করে তারা কিছুটা আর্থিকভাবে লাভবান হয়, তাই না? তাহলে উত্তর কি 1, 2, 3, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। এরপরে দেখো কি বলা আছে ভাই, আমাদের প্রশ্ন নাম্বার 51 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে পরিবেশ দূষণ থেকে এলাকাকে রক্ষা করা কোন ধরনের সামাজিক দায়বদ্ধতা? অর্থাৎ আমার ব্যবসা প্রতিষ্ঠানটা যেই এলাকায় অবস্থিত, ওই এলাকার যেন পরিবেশটা নষ্ট না হয়, পরিবেশটা যেন দূষিত না হয়, এই জিনিসটা খেয়াল রাখা আমাদের ব্যবসায়ের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা। কার প্রতি দায়বদ্ধতা? সমাজের প্রতি একটা দায়বদ্ধতা। আচ্ছা, 52 এবং 53 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকে কি বলা আছে? বলা আছে জনাব মাহমুদ ধান, গম ও ভুট্টা ব্যবহার করে চাল, আটা ও পণ্য ও পশু খাদ্য উৎপাদনের জন্য নওগাঁ শহরের অদূরে একটি কারখানা স্থাপন করেছেন। তিনি মানসম্মত পণ্য উৎপাদন করেন এবং সরকারকে নিয়মিত কর ও রাজস্ব প্রদান করেন, কিন্তু তার কারখানা থেকে কালো ধোঁয়া নির্গত হয়ে এবং জেনারেটর থেকে মাঝে মাঝে বিকট আওয়াজ হয়। তার মানে দেখো, সে কিন্তু চাচ্ছিল একটা ভালো কাজ করতে, তাই না? সে কারখানাটা নিয়ম মাফিক সে কারখানাটা স্থাপন করছে, সে হচ্ছে ওইটাকে কি বলে, সরকারকে নিয়মিত কর বা রাজস্ব দিচ্ছে, কিন্তু দুইটা সমস্যা হয়ে যাচ্ছে। এক, তার কারখানা থেকে অনেক বেশি কালো ধোঁয়া বের হয় এবং জেনারেটর থেকে অনেক বেশি শব্দ কিন্তু হয়, তাই না? তার মানে সে এইখানে মূলত কি করতেছে? একবার হচ্ছে বায়ু দূষণ করতেছে, আরেকবার সে কি করতেছে? শব্দ দূষণ করতেছে, তাই না? সোজা কথা, সে পরিবেশ দূষণ করতেছে। আচ্ছা, 52 নম্বর প্রশ্নে বলেছে জনাব মাহমুদ কোন কোন পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করেছেন? সে কোন কোন পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করেছে? দেখো, সে কিন্তু সরকারের প্রতি তার যে একটা দায়িত্ব ছিল, নিয়মিত কর দেওয়া এবং নিয়মিত রাজস্ব প্রদান করা, এটা কিন্তু সে ঠিকভাবে করেছে, তাই না? আচ্ছা, ক্রেতা বা ভোক্তার প্রতি যে দায়িত্ব, মানসম্পন্ন পণ্য উৎপাদন করা, এটাও কিন্তু তিনি করতেছেন, তাই না? কর্মচারীদের প্রতি দায়িত্ব পালন করছেন কিনা এই বিষয়ে উদ্দীপকে আমাদের কোনো কিছু বলা নাই, এ কারণে আমরা উত্তর হিসাবে নিয়ে নিচ্ছি 1 ও 2 কে, অর্থাৎ ক নম্বর প্রশ্নটাকে আমরা উত্তর হিসাবে নিচ্ছি। আচ্ছা, তিনি পণ্য উৎপাদনে পরিবেশের কোন উপাদান দূষিত করছেন, তাই না? দেখো, তার দূষণের কাহিনীটা কি? তার কারখানা থেকে কালো ধোঁয়া বের হয়, কালো ধোঁয়ার ফলে বায়ু দূষিত হয়, বিকট শব্দ হয়, এর ফলে শব্দ দূষণ হয়, তাই না? তাহলে উত্তর হচ্ছে খ, বায়ু ও শব্দ দূষণ, বায়ু ও শব্দ দূষণ। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 54 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে একজন ব্যবসায়ীর সমাজের প্রতি দায়বদ্ধতা হলো, একজন ব্যবসায়ী তিনি সমাজের প্রতি কি ধরনের দায়বদ্ধতা পালন করবেন? তিনি দায়বদ্ধতা পালন করবে বেকার সমস্যা দূর করা নিয়ে তিনি কাজ করবেন, তিনি মানসম্মত পণ্য উৎপাদনে বা পণ্য সরবরাহে সহযোগিতা করবেন। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা, এটা তো একটা দুষ্টু কাজ, তো এটা আসলে কারো প্রতি দায়িত্ব হইতে পারে না, এটা যখন তাদের একটু দুষ্টামি করতে ইচ্ছা করে তখন তারা করে। তাহলে উত্তর কি 1 এবং 3? 1 এবং 3 কোথায় আছে ভাইয়া? খ নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে খ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 55 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে প্রকৃতপক্ষে সমাজের একজন সৃজনশীল এবং সচেতন নাগরিককে, প্রকৃতপক্ষে আমাদের সমাজের একজন সৃজনশীল এবং সচেতন নাগরিককে, সৃজনশীল মানে কি? ক্রিয়েটিভ একটা নাগরিক, তাই না? দেখো, অনেক বেশি সৃজনশীলতা কার মধ্যে থাকে? ব্যবসায়ীদের মধ্যে থাকে, এবং ব্যবসায়ীকে অবশ্যই সচেতন হইতে হয়, অর্থাৎ তার দ্বারা, তার ব্যবসায়ের দ্বারা অন্য কোনো পক্ষ, অন্য কোনো ব্যক্তি তারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এই জিনিসগুলোর ব্যাপারে তাকে সচেতন থাকতে হয়। আচ্ছা, তাহলে 55 উত্তর কি হবে? 55 উত্তর হচ্ছে খ। এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 56। ওকে, দেখো ভাই, 56 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে শ্রমিক কর্মচারীর প্রতি একজন ব্যবসায়ীর দায়িত্ব কোনটি? শ্রমিক কর্মচারীর প্রতি একজন ব্যবসায়ীর দায়িত্ব হচ্ছে আমার প্রতিষ্ঠানে যে শ্রমিক কর্মচারীরা কাজ করবে তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া
এবং তাদের পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করা। এছাড়া দেখো পণ্য তো সব পণ্য সংক্রান্ত তথ্য এটা ক্রেতার প্রতি দায়িত্ব, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এটা সমাজের প্রতি দায়িত্ব, নিয়ম নীতি যথাযথভাবে পালন করা এটা রাষ্ট্রের প্রতি দায়িত্ব। তাইলে আমাদের যে কর্মকর্তা কর্মচারীর প্রতি যে দায়িত্ব সেটার উত্তর কি? সেটার উত্তর হচ্ছে খ, প্রশিক্ষণ এবং পদ উন্নতির ব্যবস্থা করা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 57 এবং 58 নম্বর প্রশ্ন। এটার জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকে কি বলা আছে? বলা আছে জনাব মোশাররফ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পণ্যের মান ও সুনাম বাড়ানোর লক্ষ্যে তিনি নিজ গ্রামে একটি কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় 50 জন লোক নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এতে কারখানার সুনাম বৃদ্ধি পেয়েছেন। এতে করে কারখানার সুনাম কি হয়েছে? সুনামটা বেড়ে গেছে, তাই না? আচ্ছা, 57 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে কোন ধরনের দায়বদ্ধতা থেকে জনাব মোশাররফ কারখানা স্থাপন করেন? এই 57 নম্বর প্রশ্নে বলেছেন কোন ধরনের দায়বদ্ধতা থেকে মোশাররফ কারখানা স্থাপন করেন, তাই না? দেখো, তিনি সুনামের সাথে ব্যবসা করতেছিল, ব্যবসা বাড়ানোর লক্ষ্যে তিনি কি করেছেন? তার নিজ গ্রামে একটা কারখানা স্থাপন করেন যেখানে 50 জন বেকার লোক কাজ করার সুযোগ পায়। এই যে বেকারত্ব হ্রাস করা বা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া, এটা কিন্তু ব্যবসায়ের সমাজের প্রতি একটা দায়িত্ব। এটা কি? ব্যবসায়ের সমাজের প্রতি একটা দায়িত্ব, তাই না? আচ্ছা, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 58 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে দেশকে এগিয়ে নিতে জনাব মোশাররফের মতো উদ্যোক্তার ভূমিকা রাখেন কর্মসংস্থান তৈরির মাধ্যমে। অবশ্যই তিনি একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে তিনি গ্রামের দিকে একটা কারখানা স্থাপন করেছেন। তার মানে কি? ওই কারখানাকে ঘিরে অনেক মানুষের আগমন ওইখানে ঘটবে। এর ফলে ওই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হবে, ওই এলাকায় ব্যবসা বাণিজ্য বাড়বে, ওই এলাকায় বসত বাড়ি বাড়বে। তো ওই এলাকার একটা অবকাঠামোগত উন্নয়ন হবে এবং মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। দেখো, অর্থ মানুষের জীবনযাত্রার মানকে ইমপ্রুভ করে, বৃদ্ধি করে। তোমার কাছে যখন 20 টাকা থাকবে তখন তোমার চলাফেরা, তখন তোমার জীবনযাত্রার মান, যখন তোমার পকেটে 2000 টাকা থাকবে তার চাইতেও অনেক বেশি নিম্ন হবে। আবার তোমার পকেটে যদি 20,000 টাকা থাকে, তুমি দেখবা তুমি আরো বেশি ভালো লাইফ লিড করতেছো, তোমার জীবনযাত্রার মানটা আরো বেশি উন্নত হচ্ছে, তাই না? তো যেহেতু এখানে 50 জন বেকার যুবক কাজ করার সুযোগ পেয়েছে, তার মানে তারা তো আগে একটা সময় বেকার ছিল। তারা বেকার থাকা মানে কি? তাদের কাছে কোনো টাকা পয়সা নাই, তাদের জীবনযাত্রার মানটা খুবই নিম্নমানের ছিল। তারা এখন একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় এখান থেকে XYZ যে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারতেছে, এটার ফলে কিন্তু তাদের জীবনযাত্রার মানটা আগের চাইতে উন্নত হচ্ছে, তাই না? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 1, 2, 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। চলে যাব প্রশ্ন নাম্বার 59 এবং 60 নম্বর প্রশ্নে বলেছে জনাব ফারহান তার এলাকার কাঁচামালের সহজলভ্যতার কারণে একটি প্লাস্টিকজাত সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেন। তার পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি কয়েকজন দক্ষ শ্রমিক নিয়োগ দেন। আচ্ছা, দক্ষ শ্রমিক তিনি নিয়োগ দিছে, তাই না? ওকে, এখন তাহলে আমরা একটু দেখি আমাদের 59 নম্বর প্রশ্নে কি বলেছে। বলেছে জনাব ফারহানের প্লাস্টিকজাত সামগ্রী তৈরির কাজটি কোন শিল্পের অন্তর্ভুক্ত? আসলে এটা কোন ধরনের শিল্প? এটা হচ্ছে একটা উৎপাদন শিল্প। উৎপাদন শিল্পের আরেক নাম হচ্ছে প্রক্রিয়াজাতকরণ শিল্প। প্রক্রিয়াজাতকরণ শিল্প। শিল্পটা কি? যখন কোন একটা পণ্য আমরা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে উৎপাদন করি, একটা নির্দিষ্ট প্রসেস থাকে, ওইটাকে আমরা বলি হচ্ছে উৎপাদন শিল্প। তাহলে সে যদি একটা প্লাস্টিকের কারখানা স্থাপন করেছে, এখানে তো তার কাজগুলো পর্যায়ক্রমিকভাবে করতে হয়, অর্থাৎ কোনো একটা কাজের আগে আরেকটা করে ফেললো, এইভাবে আসলে করাটা তখন সম্ভব হয় না। আচ্ছা, 60 নম্বর প্রশ্নে কারখানা স্থাপনের মাধ্যমে জনাব ফারহান কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে? দেখো, কারখানা স্থাপন করার ফলে আমাদের ওইখানে কি হয়েছে? কিছু বেকার মানুষ কাজ করার সুযোগ পাইছে, আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হইলে জীবনযাত্রার মান বাড়ে, জীবনযাত্রার মান বৃদ্ধি পাইলে অবকাঠামোগত উন্নয়ন হয়। একটার সাথে আরেকটা রিলেটেড আর কি। দেখো না, মানে একটা চাকরিই কিন্তু সবকিছুর মূল। তুমি দেখবো যে কোনো একটা পরিবারের একজন ছেলে বেকার, সে যদি একটা চাকরি পায় তাহলে দেখবা কি তার পরিবারে আর কোনো ধরনের কোনো কষ্ট থাকে না। তাইলে
সে যে একটা কারখানা স্থাপন করলো, এর মাধ্যমে কি হলো, সে রাষ্ট্রের প্রতি একটা দায়িত্ব পালন করলো, সে সমাজের প্রতি একটা দায়িত্ব পালন করলো, তাই না? আচ্ছা, তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ক 1 ও 2। আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 61 নাম্বার প্রশ্নে বলেছে, রিপন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি প্রতি বছর স্কুল ছাত্রদের জন্য বৃত্তির ব্যবস্থা করেন। ব্যবসায়ী হিসেবে জনাব রিপনের এই কাজ কিসের অন্তর্ভুক্ত? এই ব্যবসায়ী হিসেবে তার এই কাজটা একটা সামাজিক দায়িত্বের অন্তর্ভুক্ত। যেহেতু তিনি ব্যবসায়ী হিসাবে তার সমাজের প্রতি কিছু দায়িত্ব রয়েছে এবং তিনি তার সেই দায়িত্ববোধের জায়গা থেকে বৃত্তিপ্রাপ্ত মানে স্কুলের যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে কি করে দেন, একটা বৃত্তির ব্যবস্থা করে দেন, একটা স্কলারশিপের ব্যবস্থা তিনি করে দিচ্ছেন। এটা তার একটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়বে। 62 নম্বর প্রশ্নে বলেছে, ব্যবসায়ী জনাব মনির এলাকায় বন্যা দুর্গত মানুষের সহযোগিতা করেন। জনাব মনির কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেন? জনাব মনির কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেন? দায়িত্ব পালন করেন হচ্ছে সমাজের প্রতি। কোন পক্ষের প্রতি? সমাজের প্রতি, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের প্রশ্নটায়। আচ্ছা, 63 এবং 64 নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে উদ্দীপকটা পড়তে হবে। দেখি উদ্দীপকে কি বলা আছে। বলা আছে যে জনাব মজনু চাল বিক্রেতা, তিনি সব সময় ভেজাল মুক্ত চাল বিক্রি করেন। এতে ক্রেতাদের স্বাস্থ্যহানির যেমন সমস্যা থাকে না, তেমনি ক্রেতারাও তাকে বিশ্বাস করেন, তাই না? তিনি কি করতেছেন এখানে? ভেজাল মুক্ত একটা। তাহলে দেখো এই জায়গায় মেজর সমস্যাটা কি ছিল? তিনি হচ্ছে মানে মেজর সমস্যা না, মানে সবচেয়ে বড় সুবিধা ছিল কি, সেটা হচ্ছে তিনি ভেজাল মুক্ত চাল বিক্রি করেন এবং এই চাল যাই ক্রেতারা বা ভোক্তারা খায় তারা আসলে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন না, তাই না? আচ্ছা, 63 নম্বর প্রশ্নটা আমরা দেখব। বলা আছে জনাব মজনু ক্রেতার স্বাস্থ্যের দিক বিবেচনা করে কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেন? জনাব মজনু এই ভদ্রলোক তিনি কি করেন? তিনি হচ্ছে একটা মানসম্পন্ন পণ্য বিক্রি করেন, তাই না? যেই পণ্যের প্রতি, যেই পণ্যে কোনো ভেজাল নাই, যেই পণ্যে কোনো দুই নাম্বারই নাই, এরকম ধরনের পণ্য বিক্রি করেন, তাই না? তাহলে ক্রেতার স্বাস্থ্যের দিক বিবেচনা করে তিনি কিন্তু কি করতেছেন? ভোক্তার প্রতি তার যে দায়িত্বটা রয়েছে সেই দায়িত্বটা পালন করছেন। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 64-তে। 64-তে বলা আছে জনাব মজনু ব্যবসায় পরিচালনায় যাদের স্বার্থ রক্ষা করবেন। মজনু তার ব্যবসায় পরিচালনা করতে গিয়ে কার কার স্বার্থ রক্ষা করতেছেন? দেশের জনগণের স্বার্থ রক্ষা করতেছেন, তার ব্যবসায়ের স্বার্থটা রক্ষা করতেছেন। এখানে আসলে বিদেশিদের কোনো স্বার্থ কিন্তু নাই। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2, 1 আর 2 হচ্ছে ক নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে ক। আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 65 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো। বলা আছে পণ্যের বাজার স্থিতিশীল রাখা। ভাইয়া, পণ্যের বাজার স্থিতিশীল রাখা কাদের প্রতি দায়বদ্ধতা নির্দেশ করে? আমার পণ্যের দামটা স্থিতিশীল থাকবে, এটা কার প্রতি দায়বদ্ধতা নির্দেশ করে? এটা মূলত নির্দেশ করে ক্রেতা ও ভোক্তাদের প্রতি, তাই না? এখন যদি আমার অপশনে ক্রেতা বা ভোক্তা এই অপশনটা না থাকতো তাহলে কিন্তু আমরা সমাজের প্রতি এইটা লাগাইতাম। যেহেতু এখানে স্পেসিফিক উত্তরটা আমরা পাচ্ছি ক্রেতা বা ভোক্তা, তাহলে আমরা উত্তর হিসাবে কি নিব? উত্তর হিসাবে কিন্তু ঘ নাম্বারটা নিব। আমরা এই টাইপেরই টাইপ 2 এর মধ্যে একটা প্রশ্ন কিন্তু এই সেম প্রশ্নই সমাধান করেছিলাম, যেটার মধ্যে ক্রেতা ও ভোক্তা অপশনে ছিল না বলে আমরা কি করেছিলাম? সমাজের প্রতি এই উত্তরটা নিছিলাম আর কি। আচ্ছা, 66-তে দেখো কি বলা আছে, শিল্প বর্জ্য নির্গত তরল পদার্থ নদী নালায় পড়ায় কি, নদী নালার পড়ার ফলে কি ঘটেছে? যে আমাদের যে শিল্প কারখানার যে ময়লা বা দূষিত পানি, এটা যে আমাদের নদী নালা খালের মধ্যে গিয়ে পড়তেছে, এর ফলে কি হয়? এর ফলে আমাদের যে মাছ বা আমাদের যে জলজ প্রাণী রয়েছে এদের জীবনের জন্য এটা একটা হুমকি, অর্থাৎ এই প্রাণীগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য তুমি দেখবা যে আগের দিনে নদীতে যেই পরিমাণের মাছ পাওয়া যাইতো এখন কিন্তু নদীতে ওইটুকু পরিমাণের মাছ পাওয়া যায় না। আচ্ছা, চলে আসছি আমরা প্রশ্ন নাম্বার 67 নাম্বার প্রশ্নে কি বলা আছে। বলা আছে সমাজের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা কোনটি? সমাজের প্রতি, এই সমাজের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা কোনটি? সেটা হচ্ছে জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো, তাই না? দেখো, নিয়মিত কর দেওয়া এটা হচ্ছে তার রাষ্ট্রের প্রতি একটা দায়িত্ব, পণ্য সামগ্রী প্রাপ্তিতে সহজ করা ভোক্তার প্রতি দায়িত্ব, উপযুক্ত কাজের পরিবেশ সৃষ্টি করা এটা শ্রমিকের প্রতি দায়িত্ব। আমার কাছে জানতে চাইছে সমাজের প্রতি দায়িত্ব কোনটা? সেটা হচ্ছে জাতীয় দুর্যোগে জনগণের
পাশে দাঁড়ানো, তাই না? আচ্ছা, এরপর দেখো 68 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোনটি পরিত্যক্ত ব্যবসায়। এই নিচের কোন ব্যবসায়টা আসলে একটা পরিত্যক্ত ব্যবসা, মানে যে ব্যবসাটা আসলে আগে থেকেই বন্ধ হয়ে গেছে বা আগে থেকে বাতিল হয়ে গেছে, সেটা হচ্ছে পলিথিন উৎপাদন। হ্যাঁ, এই প্রশ্নটা কাগজে কলমে সত্য, কিন্তু বাস্তবে সত্য ঘটনা। বাস্তবে পলিথিনের ব্যবসা চলে, বাট কাগজে কলমে আসলে আমাদের পলিথিনের ব্যবসা একদমই নিষিদ্ধ একটা ব্যবসা। আচ্ছা, এরপরে দেখো ব্যবসায়ের সামাজিক দায়িত্ব রয়েছে কয়টি পক্ষের প্রতি। ব্যবসা তিনি যে সামাজিক দায়িত্বগুলো পালন করেন, তিনি 4টা পক্ষের প্রতি কি করেন, এই দায়িত্বগুলো পালন করে থাকেন। আমাদের টাইপ 2 এর একদম সর্বশেষ প্রশ্ন বলা আছে, মানসম্মত পণ্য উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ব্যবসায়ের কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা। দেখো তিনি কি করবেন, মানসম্মত পণ্য উৎপাদন করবেন এবং তিনি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিবেন, তাই না? এই তিনি কি করতেছেন, পণ্য উৎপাদন করতেছেন, একটা ভালো পণ্য উৎপাদন করতেছে, এর ফলে তার ব্যবসায়ের ক্রেতা বা ভোক্তা যারা আছে তার প্রতি তিনি একটা দায়িত্ব পালন করতেছেন, তাই না? আবার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে এলাকার যে বেকার ছেলে পেলে আছে তাদেরও কিন্তু একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, তাই না? এখন সমাজের প্রতি দায়িত্বের মধ্যে কিন্তু ক্রেতা ও ভোক্তার দায়িত্বটাও যায়, এরপরে এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এটাও কিন্তু আমরা চাইলে অন্তর্ভুক্ত করে ফেলতে পারি। তাহলে আমাদের 70-এর উত্তর কি হবে, 70-এর উত্তর হবে হচ্ছে খ, তাই না? তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এই খেয়াল করে দেখো, তাহলে আমাদের কিন্তু টাইপ 2 এর সম্পূর্ণটা আমরা শেষ করে ফেলছি, তাই না? ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এই টাইপ 3 থেকে আলোচনা করাটা শুরু করব। তোমরা যারা যারা টাইপ 2টা মনোযোগ দিয়ে করলা, তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। ইনশাল্লাহ তোমাদের সবার সাথে টাইপ 3 ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।